নমস্কার বন্ধুগণ। ঠান্ডা পড়ছে, বেশিক্ষণ আটকে রাখা ঠিক হবে না, অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আছে। আর কলিরিকা যা গরম করে দিয়ে গেল, তারপর তো খুব মুশকিল। আমার এই সভায় আসার মুহূর্ত আগে মনে হচ্ছিল কবির সেই কথা, এই পৃথিবী যাহা যত কিছু সুন্দর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই জন্যই আমরা বলি মহিলারা হচ্ছেন অর্ধেক আকাশ। তা যদি অর্ধেক আকাশ মুক্ত না থাকে, অর্ধেক আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, তবে কি আমরা গোটা চিত্রটা বুঝতে পারবো? গোটা চিত্রটা বুঝতে পারবো না। সেজন্যই আমাদের বারে বারে বলতে হয় সমাজ বিকাশের, সমাজ অগ্রগতির ইতিহাসের কথা। আমরা যদি না জানি আজকে আমরা এই জায়গায় কি করে পৌঁছলাম। সন্তান মাকে জিজ্ঞাসা করে, মা আমি এলাম কোথা থেকে? এই যে চিরন্তন প্রশ্ন প্রত্যেক মানুষের মধ্যে জাগাটা খুব স্বাভাবিক। আমাকে সন্তানের কাছে ব্যাখ্যা করতে হয়। যে মা সঠিক কারণটা জানেন বা বলতে পারেন, তিনি হয়তো তার সন্তানকে একভাবে বোঝান। আর আমার মা আমার ছেলেবেলায় বলেছিলেন, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ওপর থেকে একজন দেখলাম ঝুড়ি করে একটা বাচ্চা রেখে গেছে, সেভাবেই তো তোদের পেয়েছি, সেভাবেই আমরা বড় করেছি। আমরা ভাবতাম, আকাশের দিকে তাকিয়ে থাকতাম, সত্যি ওখান থেকে ঝুড়ি করে তাহলে কেউ আসে? আমাদের বলা হতো ওই দেখ চাঁদ মামা। আমি আমার ছেলেকে যখন কাঁধে করে নিয়ে হাঁটতাম, বলতাম দেখছো তো ওই দেখো চাঁদ, তোমার বন্ধু তোমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। ও আমাকে একদিন প্রশ্ন করলো, কি করে চাঁদ আমার সঙ্গে সঙ্গে যায়? একটু ব্যাখ্যা করে বলো তো। এই যে নিরন্তর প্রশ্ন মানুষের মধ্যে থাকে, সেই প্রশ্নের যদি আমরা সঠিক ব্যাখ্যা না করতে পারি, কারণ না বলতে পারি, আমরা এগোতে পারবো না। নিউটন যখন বসেছিল আপেল বাগানে, হঠাৎ আপেলটা পড়লো। সবাই তো এরকম আপেল পড়া দেখে কেউ তো জিজ্ঞাসা করে না। সেই বাচ্চা ছেলেটা, তার মাত্র তখন 19 বছর বয়স, সে ভাবতে শুরু করলো, আচ্ছা আপেলটা নিচে পড়লো কেন? কেন আপেলটা উপরে চলে গেল না? কেউ বলবে না এটাই তো নিয়ম, এটাই তো হতে পারে না। নিশ্চয়ই তার কোনো কারণ আছে। সেই কারণ খুঁজ কিন্তু খুব গর্বের সঙ্গে মনে রাখি না। যদিও আমাদের পুরাণ কথায় বলা হয় একজন নারী 100টি সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু সেই 100টি সন্তানের জন্ম দেওয়া সেই নারীর করুণ কাহিনী ছাড়া তার কোনো অগ্রগামী বিপ্লবী কাহিনী আমরা পড়ি না, জানি না। আমার মাটিতে আমরা কি দেখেছি? যখন গোটা ভারতবর্ষ লড়ছে ইংরেজদের বিরুদ্ধে, মহিলাদের ভোটের অধিকার ছিল না। কিন্তু ইংরেজ আমলেও ভোট হতো। ভোট কারা দিতেন? ভোট দিতেন যারা গ্র্যাজুয়েট হয়েছেন, মানে লেখাপড়া শেখার সুযোগ পেয়েছেন। কজন মানুষ লেখাপড়া শেখার সুযোগ পেতেন? আমার বাবা তো লেখাপড়ার সুযোগ পাননি। এইরকম আরও অনেক বাবাই ছিলেন যারা লেখাপড়ার সুযোগ পেতেন না। যারা লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন, তারা যারা গ্র্যাজুয়েট হতে পারতেন, তাদের ভোটাধিকার ছিল। যার জমি আছে তার ভোটাধিকার ছিল। আর যার প্রচুর উপার্জন আছে, যে ইনকাম ট্যাক্স দেয়, তার ভোটাধিকার ছিল। তাহলে ইংরেজ শাসনেও কিন্তু ওরা বলেছিলেন তোমাদের তো ভোটাধিকার আছে। সে ভোটাধিকারটা কাদের? একটা নির্দিষ্ট সুবিধাভোগী মানুষের, সকলের ছিল না। মেয়েদেরও ভোটাধিকার ছিল না। তার জন্য আমাদের লড়াই করতে হয়েছে। এই সামগ্রিক লড়াই যখন ইংরেজের বিরুদ্ধে হচ্ছে, আমাদের ইতিহাসটা বারবার মনে করতে হবে। ইংরেজ সাম্রাজ্যবাদ যখন আমার দেশের সম্পদ লুণ্ঠন করছে, গাঁয়ের মেয়ে চাষ করছে, ফসল ফলাচ্ছে, তাঁত বুনছে, সে দেখছে তার তৈরি করা সম্পদ সেটা লুটে নিয়ে যাচ্ছে ইংরেজরা। কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিরোধ নেই। এই প্রতিরোধ যখন তৈরি হলো, ধীরে ধীরে গোটা দেশব্যাপী যখন লড়াই হলো, সে লড়াইয়ে কিন্তু আমাদের মেয়েদের খুব বড় ভূমিকা আছে। আমরা একজনের নাম তো খুব গর্ব করেই বলতে পারি, মাতঙ্গিনী হাজরা। আমি আপনাদের আরেকটা উদাহরণ দিতে পারি আমার নিজের অভিজ্ঞতা। যখন ভারতবর্ষের দিকে কৃষকেরা লড়াই করছিলেন 1 বছর, ভাবতে পারেন 1 বছর টানা তারা ওই দিল্লির প্রান্তে, কি ঠান্ডা দিল্লিতে পড়ে আপনাদের অভিজ্ঞতা হয়তো অনেকেরই নেই। ওই ঠান্ডা, ওই গরম, ওই বর্ষার মধ্যে 1 বছর কৃষক রমণীরা তারা রাস্তায় বসেছিলেন। যখন তাদের কাছে আমি গিয়েছিলাম, তখন আমার কোভিড চলছে, মুখোশ ছিল। একজন কৃষক রমণী আমাকে দেখে বললেন, ইয়ে হটাও।
আমি বললাম তো রোগ হচ্ছে, বলে ইহা নেই হতা হ্যায়, हम लोग लड़ रहे हैं, यहाँ कोई नहीं आता है, कोई कीट नहीं भी आते हैं, এই কনফিডেন্স। সেই মহিলারা আমাকে বললেন তুমি এসছো আমাদের কিছু বলো। আমি দেখ আমি তো খুব বেশি কথা বলতে পারবো না, আমি তোমাকে একজন গ্রামের মহিলার কথা বলতে পারি, তার নাম হচ্ছে মাতঙ্গিনী হাজরা, যাকে তিনি খুব বেশি লেখাপড়া জানতেন না, তিনি কলেজের অধ্যাপিকা ছিলেন না, বা তিনি অনেক বড় বড় রামায়ণ মহাভারতের গল্প বলতেন না, তিনি ছিলেন গ্রামের একজন কৃষক রমণী। তিনি দেখলেন যে ভারতবর্ষের মানুষ লড়াই করছেন স্বাধীনতার জন্য, তিনি স্বাধীনতার লড়াইয়ে যুক্ত হলেন। তাকে ইংরেজ অফিসাররা বলছেন দূর হটো, সে বলছে কেন দূর হটবো, আমি সামনে যাব। গুলি চালালো, গুলে বুকে লেগে গেল, কিন্তু ঝান্ডাটা নিয়ে তিনি বন্দে মাতরম মহাত্মা গান্ধী জিন্দাবাদ বলতে বলতে মরে গেলেন। আমি যখন এই কথাটা বললাম কৃষক রমণীদের সামনে, আপনারা বিশ্বাস করতে পারবেন না, সে কৃষক রমণীরা বলছে আমরা তো এটাই চাই, আমরা এটাই চাই, আমরা যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে এখান থেকে সরবো না। কত পুলিশ আছে, কত কি করতে পারেন মোদিজি, আমরা দেখে নেব। এবং দেখেছেন 1 বছর পর মোদিজি বলতে বাধ্য হলেন যে আমি এই আইনগুলো তুলে নিচ্ছি। কি ছিল আইনগুলো সেটা গুরুত্বপূর্ণ, ছোট্ট কথায় বলছি। আইন ছিল যে কৃষকেরা যে ফসল উৎপাদন করছে তার একটা দাম চাই। আমরা তো ঘরে বসে খুব আনন্দে খেয়ে যাই, কিন্তু যে কৃষক রমণী তার শ্রম দিয়ে ফসল উৎপাদন করছেন তিনি বলছেন আমি তো দাম পাচ্ছি না, আমি তো আমার ছেলেকে কলেজে পাঠাতে পারছি না, আমি তো আমার ঘরের পুরুষটাকে শান্তি দিতে পারছি না, দিবারাত্রি কাজ করছি মাঠে তাও পাচ্ছি না, আমাদের ফসলের দাম দিতে হবে। এবং আমাদের ফসল তুমি অতিরিক্ত মুনাফার জন্য বাইরে বিক্রি করবে সেসব চলবে না। মূলত ছিল এটা, এই লড়াই। মোদি ভেবেছিলেন এই সমস্ত ফসল কিনে তার যে বন্ধু আদানি, নামটা আপনারা চিনে গেছেন, আদানি আগে থেকেই কোথায় ফসল রাখবেন সেই সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলেন, যে তাকে দিয়ে দেবেন, তিনি ফসলগুলো বাইরে আমেরিকা অন্যান্য দেশে বিক্রি করে মুনাফা করবেন। তার বিরুদ্ধে লড়াই করে আমরা জিতলাম। তাহলে এই যে লড়াইগুলো হচ্ছে কেন হচ্ছে, আজকে আপনাদের উপর যে বিভিন্ন আক্রমণের কথা বললেন কনিনিকা এবং আগের বক্তারা, কেন হচ্ছে আমাদের ভাবতে হবে। আমরা যদি কেন হচ্ছে এটা ভাবি তাহলে বুঝতে পারবো যে আমাদের বেঁচে থাকবার জন্য কি করতে হবে। আমি যখন আমার ছেলে জিজ্ঞাসা করে, আমার সন্তান বুকে বসে আমি কোথা থেকে এলাম, আমাকে ব্যাখ্যা করতে হয়, যেমন ব্যাখ্যাই করি, তারপর নিজের মনে মনেই ভাবি এই ব্যাখ্যাটা তো ঠিক হলো না, আচ্ছা তুই বড় হয়ে বুঝে যাবি। তখন তাকে বলা হয় তুই বড় হ, বুঝে যাবি। অর্থাৎ বড় হলে পড়াশোনা করবি, জ্ঞান অর্জন করবি, নিজে জেনে যাবি। আজকে আমাদের প্রত্যেকটা ঘটনার পারম্পর্য ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যা করার দুটো পর্যায়ে আমি আপনাদের কাছে বলবো। ইংরেজের বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে তখন গোটা দেশে মানুষ একসঙ্গে লড়াই করছে, হিন্দু মুসলমান মিলে, কোনো বিরোধ নেই। কিন্তু ইংরেজ দেখলেন যে এই লড়াই যদি একসাথে হয় তাহলে আমাদের পক্ষে খুব বিপদ, আমাদের তো সমস্ত পুঁজি পাতা নিয়ে পালিয়ে যেতে হবে। তারা দুটো তত্ত্ব খাড়া করলেন। সেই তত্ত্বটা হচ্ছে কি, যে দুটো জাতি নাকি ধর্মের উপর নির্ভর করে, ত্রিজাতি তত্ত্ব। এবং সেই তত্ত্বটাকে সাভারকার, আরএসএস, এই নামটা আজকে খুব জানা দরকার। আজকে পথে ঘাটে আমি দেখি বিভিন্ন জায়গায় গেরুয়া পতাকা ঝুলে হনুমানজি কিংবা মহাদেবজির ছবি চাপিয়ে তারা বলে বেড়াচ্ছেন। কি বলে বেড়াচ্ছেন? তারা বলে বেড়াবার চেষ্টা করছেন যে যা করবেন ঈশ্বর করবেন। যারা যারা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন বিপদ হবে আমি আসব, আমি এসে তোমাদের উদ্ধার করব। তারা বলেন না যে তোমার দুর্দশার বিরুদ্ধে তোমাকে জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তারা সেই তত্ত্বটাকে ভুলিয়ে দিতে চান। তারা বলেন তুমি চিন্তা করছো কেন, তুমি মন্দিরে যাও, প্রভু কৃষ্ণ ঠিক আসবেন, তিনি এসে তোমার দুঃখ ঘোচাবেন। এই চিন্তার বিরুদ্ধে, এই দর্শনের বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে। সে লড়াই করতে করতে ভারতবর্ষের বুকে আমরা যখন স্বাধীনতা পেলাম, আমরা কি বললাম? একদল লোক তারা বললেন যে আমরা ইসলামে বিশ্বাস করি। তারা বিশ্বাস করেন, তারা বললেন যেসব এলাকায় ইসলামের সংখ্যা বেশি সেটা নিয়ে একটা নতুন দেশ করে দাও, পাকিস্তান। ইংরেজ বলল বা বেশ, আমার তো কোনো অসুবিধে নেই, তোমরা দেশ হয়ে যাও। আর আমাদের দেশে যে সমস্ত মুসলমান সাধারণ কৃষকেরা জন্মেছিলেন
সাধারণ ঘরের ছেলে মেয়েরা তারা বললেন আমরা এই মাটিতে জন্মেছি, আমরা এখানেই থাকবো, এখান থেকে যাব না। ভারতবর্ষের তখন নেতারা, কমিউনিস্ট পার্টির নেতারা, তারা কংগ্রেসের মধ্যে ছিলেন, তারা সবাই মিলে লড়াই করলেন। লড়াই করে বললেন আমরা এই ভারতবর্ষে যারা আছি আমরা সকলে মিলে একসঙ্গে থাকব। উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, আমরা একসঙ্গে থাকব। আমাদের লক্ষ্য কি হবে? ওরা ধর্মীয় পথে গেছে, ওরাও পথে যাক, আমরাও পথে যাব না, আমরা সবাই মিলে থাকবো। আমাদের লক্ষ্য হবে মানুষের মধ্যে ন্যায় দেওয়া, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ন্যায় মানে আজকে একজন মানুষ তিনি তার ছেলের বিয়েতে কয়েকশো কোটি টাকা খরচা করছেন, আর আমার ঘরের ছেলে একজন স্কুলে যেতে পারছে না, সে দরজায় এসে বলছে আমার স্কুলের ছেলের বেতনটা দেবেন। এই রকম পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে যখন নতুন সরকার এলো, সরকার তারা ঠিক করলেন যে আমার দেশের সম্পদের মালিক কেউ ব্যক্তি হবে না, মালিক হবে দেশ, রাষ্ট্র তার মালিক। ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো সবকে রাষ্ট্রীয়করণ করা হলো, অর্থাৎ সেখান থেকে যা মুনাফা হবে তা রাষ্ট্রের পকেটে থাকবে, সমস্ত মানুষের উপকারে লাগবে। আমি দীর্ঘ বিবরণের মধ্যে যাচ্ছি না, সেই পথে এগোচ্ছিল। কিন্তু ওই যারা বলেছিলেন এটা হিন্দু রাষ্ট্র হবে, তারা দেখলেন আমরা তো পারলাম না। যখন সংবিধান সভায় আলোচনা হচ্ছে তখন তো আমরা মানুষকে বিশ্বাস করাতে পারলাম না। একটা খুব মজার কথা বলি আপনাদের, যেহেতু এই অঞ্চলে আদিবাসীরা দেখলাম আছেন, আদিবাসী নৃত্য হলো, আপনারা নিশ্চয়ই গর্ব করবেন এ কথা জেনে। সেই সংবিধান সভায় আদিবাসী নেতা তিনি উঠে বললেন তোমরা যারা হিন্দু মুসলমান করছো তোমরা সবাই বিদেশি, যারা হিন্দু মুসলমান নিয়ে দেশের কথা ভাবছো তোমরা কেউ এই দেশের লোক নও। এ দেশের লোক হচ্ছে আমরা আদিবাসীরা, এটা ভারতবর্ষ আমাদের দেশ। আমাদের ধর্ম হচ্ছে প্রকৃতিকে পূজা করা। আমরা পাহাড় পুজো করি, আমরা নদীকে পুজো করি, আমরা গাছকে পুজো করি, আমরা জন্তুকে পুজো করি। কেন? প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখছে। অতএব যদি ভারতবর্ষে তোমাদের থাকতে হয় তোমাদের ওই সমস্ত ধর্মের বাণী ছাড়তে হবে। এ কথা আলোচনা হওয়ার পর ভাবতে পারেন না আদিবাসী নেতা কথা বলছেন। সে কথা শোনার পর তখন আলোচনা করে সবাই বললেন তাহলে এটা উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের সব মানুষ যে যেখানে আছো সবাই মিলে আমরা এই সংবিধান গ্রহণ করলাম। সংবিধান কি বলছে? যে রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। আচ্ছা ভাবুন তো, উদাহরণটা খুব ছোট্ট। একটা পরিবারে 11টি সন্তান, এটা আমার জ্যাঠামশাই 16টি সন্তান ছিল। এখন যদি আমার জ্যাঠামশাই জেঠিমা এই 16টি সন্তানকে 16 রকমভাবে ভাবতেন তাহলে কি পরিবারটা টিকতো না? তারা চেষ্টা করেছেন তাদের সামর্থ্যের মধ্যে সকলকেই সমানভাবে দেখে যতটা পারা যায় প্রত্যেকের সুযোগ সুবিধে করে দেওয়া। দেশটাও তো তাই, বৃহত্তর ক্ষেত্রে। তাহলে যে তুমি যার পরিচালনার দায়িত্ব দেবে, সংবিধান বললো আমাদের রাজা নেই, রানী নেই, আমরা নিজেরাই ভোট দিয়ে ঠিক করব আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্যে? রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কোনো অসত্যে। এই যে রবীন্দ্রনাথের বাণী, যে বাণী আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে ধ্বনিত হচ্ছে। সবাই বলছেন সত্যি তো, আমরাই তো রাজা, আমরাই তো ফসল ফলাই, আমরাই তো কারখানার সঙ্গে সম্পদ তৈরি করি। তাহলে আমরা যদি রাজা হই, আমরা যাকে নির্বাচিত করব তার দায়িত্ব হচ্ছে আমাকে সম্মান করা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। যদি আমাকে তুমি সম্মান করো আমিও তোমাকে সম্মান করব। অর্থাৎ তুমি যদি অভিভাবকের মতো গোটা দেশ পরিচালনা করো তবেই সমস্ত দেশের মানুষ তোমার পক্ষে থাকবে। ওরা দেখলেন মহাবিপদ, তাই ওরা অভিভাবকের মতো দেশ পরিচালনা করলেন না। ওরা প্রথম থেকেই ভাবলেন কি, যে না হিন্দুরা সংখ্যায় বেশি তাই এটা হিন্দু রাষ্ট্র হবে। আরে ভাই, আমি অনেককে জিজ্ঞাসা করি হিন্দু বলতে তোমরা কি বোঝো? হিন্দুটা কি? মানুষ পুজো করেন, বিভিন্ন মানুষ বিভিন্ন বিশ্বাসে আছেন, তার ব্যক্তিগত আচরণ, সেখানে নাক গলাবার অধিকার তোমায় কে দিয়েছে? আজকে তুমি বলছো মাছ খাবেন না, আজকে তুমি বলছো ওখানে ডিম খাবেন না,
মাংস খাবেন না। কাল যদি এই মানুষগুলো বলে, উদাহরণ নিয়ে বলেছিলাম যে কোনো শাকসবজি খাবেন না, তাহলে তুমি কোথায় দাঁড়াবে? আমার সংবিধান তো এই কথা বলে না, এ তো রাজার ভূমিকা হতে পারে না। আমি তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, তুমি আমাদের সকলের কথা ভাববে। এই জায়গায় দাঁড়িয়ে ওরা বিভাজন তৈরি করার চেষ্টা করলেন। ধীরে 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 আমাদের মধ্যে ক্ষোভ তৈরি করলেন। ক্ষোভটা কি? ও তুমি চাকরি পাচ্ছ না, তুমি জানো না তুমি চাকরি পাচ্ছ না কেন? ওই দেখো না আরেকটি ছেলে, সে তো মুসলমান, সে এখানে আছে, সে থাকার জন্য তুমি চাকরি পাচ্ছ না। আচ্ছা ভাবুন তো, 125 কোটি ভারতবাসীর মধ্যে মুসলমান রয়েছে মাত্র 22 কোটি, আর বাদ বাকি সবই তো যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন বলে দাবি করেন, তারা রয়েছে বৌদ্ধ, রয়েছে খ্রিস্টান, রয়েছে জৈন। তাহলে আমার ছেলেটা বেকার ওই শুধুমাত্র মুসলমানরা আছে বলে? আমার মনে সুরসুরি দিয়ে দেওয়া হলো। আমি মনে মনে ভাবলাম সত্যি তো তাই। একবারও চিন্তা করলাম না। কেন চিন্তা করলাম না? আমার চিন্তা করার খোরাকটা কে দেবে? আমি সন্ধ্যেবেলা টেলিভিশন খুলি, আমি যে খবরের কাগজ পড়ি, সেখানেও এই সমস্ত কথা বলা হচ্ছে। আমি ভাবলাম নিশ্চয়ই খবরের কাগজে যখন বেরিয়েছে এটা সত্য, কিন্তু আমি ভাবলাম না এই খবরের কাগজটা চালায় কারা। আপনারা নিশ্চয়ই জানেন, জেনে নেবেন, ভারতবর্ষের বুকে যতগুলো বড় বড় খবরের কাগজ এবং টেলিভিশন চ্যানেল আছে, সব চালায় দুটি পরিবার, একটা হচ্ছে আদানি আর একটা আম্বানি। এই আদানি আম্বানি কারা? আমার দেশের যত সম্পদ আছে, এই সম্পদের 60% এই দুটো পরিবারের কাছে। ভাবতে পারেন, আমি যদি 100 টাকা উপার্জন করি, 60 টাকা যদি আমার এক ছেলের কাছে থাকে, তাহলে আমার অন্য ছেলেরা কি করবে? না খেয়ে থাকবে, বেকার হবে। এবং বেকার হলে ওদের সুবিধে কি? আজকে ধরুন 5 জন বেকার আছে, ও একজন বেকারকে বলে তোমাকে আমি 50 টাকা দিচ্ছি, কাজ করো। সে বললো 50 টাকা হবে না, তুমি চলে যাও, আমি আরেকজন আছে তাকে নিয়ে নেব। এভাবেই তারা আমাদের শোষণ করছেন। তার বিরুদ্ধেই আমাদের লড়াই করতে হবে। লড়াই হচ্ছিল, তার প্রমাণ পশ্চিমবঙ্গের বুকে একটা সরকার আপনারা প্রতিষ্ঠা করেছিলেন 1977 সালে। যে সরকার ছিল 2011 পর্যন্ত, সেই সরকার কি কাজ করেছিল? অনেকে খুব গালাগালি করবেন, এই পশ্চিমবঙ্গ সরকার কি করেছে? প্রথমে এই সরকার বলেছিল যে বিনা পয়সায় লেখাপড়া শেখাবো। শিক্ষাটা হচ্ছে প্রাথমিক কাজ, সরকার শিক্ষার দায়িত্ব নিচ্ছে। সরকার ভাতা দেবো বলছে না, যাও তোমার ছেলেকে স্কুলে নিয়ে যাও, স্কুলে বেতন দিতে হবে না। মাস্টারমশাই আমরা দেব। আমার ঘরের ছেলে যে লেখাপড়া শিখেছে, তোমাকে অন্য কোথাও বাইরে কাজে যেতে হবে না, তুমি গ্রামের স্কুলের মাস্টারমশাই হও, তোমার মাস্টারমশাই বেতন সরকার দেবে। যার ফলে দেখবেন আমাদের ঘরের শিক্ষিত ছেলেরা তারা বাইরে যাচ্ছিলেন না, এখানে কাজ করছিলেন। ওরা এসে এটাকেই ভেঙে দিলেন। ভেঙে দিয়ে কি করলেন? আজকে শিক্ষকেরা মুখ দেখাতে ভয় পায়, লজ্জা পায়। আমার কাছে কয়েকদিন আগে একজন শিক্ষিকা এলেন, এসে বললেন যে স্যার আমার নিয়োগ কিন্তু 2011-র আগে। আমি বললাম এই কথা বলছেন কেন? বলছি 2011-র পর হলে আপনি ভাববেন আমি দুর্নীতিগ্রস্ত, আপনার কাছে এলে তো খুব বিপদ। তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি আমি 2011-র আগে। তাহলে একটা গোটা রাজ্যের শিক্ষিত সমাজকে মমতা সরকার ক্ষমতায় এসে কি পরিণত করলেন? তাদের সকলকে কলঙ্কিত করে দিলেন। আর শিক্ষকরা যদি কলঙ্কিত হয়, তার প্রতিক্রিয়া কি জানেন? আপনার ছেলেমেয়েরা সকলেই কিন্তু ভাববেন আমাদের এই শিক্ষক যে পথে গেছেন সে পথেই আমাদের চলতে হবে। তিনি দেখিয়েছেন চুরির পথ, আমি চুরির পথে যাব। তার কারণ বাচ্চারা বাবা মার থেকে বেশি নির্ভর করে স্কুলের শিক্ষকের উপর। দেখবেন সে বাড়ি এসে বলবে না তুমি ঠিক বলছো না, আমার স্কুলের ম্যাম এই কথা বলেছেন। এটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করে দেখবেন। আপনার নাতি নাতনি বেশি বলবে, আপনি হয়তো বললেন আরে বাবা সূর্য তো ডোবে না, বলবে না তুমি ভুল বলছো, আমার ম্যাম বলেছেন সূর্য ডোবে। এতটা ভরসা সেই শিক্ষকদের উপর থাকে, সেই শিক্ষকদের তারা কলঙ্কিত করলেন। আর কি করলেন? আমার রাজ্যে কলকারখানা ছিল সব তুলে গুজরাটে দিয়ে দিলেন। আপনারা কেউ কি ভেবে দেখেছেন সিঙ্গুরের কারখানাটা কোথায় গেছে? কেউ জানেন? আমার তৈরি হওয়া সিঙ্গুরের কারখানাটা চলে গেছে গুজরাটে, এবং আমার ছেলেরা কাজ করতে যাচ্ছে গুজরাটে। এত বড় অপমান! মান সম্মান বোধ থাকতে পারে কেউ তারপরে কথা বলে না। এত বড় অপমান তিনি করলেন গোটা পশ্চিমবঙ্গবাসীকে। গুজরাটের নেতারা খুব খুশি, কেন গুজরাটের নেতারা চান মানুষের মধ্যে বিভাজন। এবং তার পরিণতিতে আজকে যে জায়গায় গেছে, আমি শেষ করব,
আমাদের প্রথম যে অধিকার অর্জন করেছিলাম স্বাধীনতার পর তাকে বলা হয় পলিটিক্যাল জাস্টিস, অর্থাৎ একটা মানুষের একটা ভোট একই মূল্য। যার 1000 কোটি টাকা আছে তারও ভোটের যা দাম, আমার এই আদিবাসী বোনটি যে দিবারাত্রি পরিশ্রম করে তার খাদ্য উপার্জন করে তারও ভোটের এক দাম। ওরা দেখলেন এমন সময় এসেছে এখন গরিব মানুষ যদি ভোট দেয় ওদের পক্ষে ক্ষমতায় আসা সম্ভব না, তাই এই গরিব মানুষের ভোট কেড়ে নেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে এই SIR। কেন এই নির্বাচন কমিশন যিনি হয়েছেন তিনি হচ্ছেন মোদির পকেটের লোক, তাই তারা আজকে ভয় দেখাচ্ছেন। আমি আপনাদের কাছে বলি কেউ ভয় পাবেন না। আপনার নাম ভোটাধিকার প্রয়োগ করার অধিকার আপনার আছে। আপনার নাম যদি বেআইনিভাবে বাদ যায়, আমরা তো আছি, অত সহজে কি আমরা ছেড়ে দেব নাকি? এই হুঙ্কার দেওয়ার পর দেখলাম এখন ইলেকশন কমিশন বলছে না না, আপনাদের এখন কোনো ডকুমেন্ট দিতে হবে না, এখন ফর্ম ফিল আপ করে দিন, ডকুমেন্ট দরকার হলে আমরা চেয়ে নেব। এক হুঙ্কারের পরিণতি এই যে আদালত আছে ভারতবর্ষের বুকে, এখন আদালতকে তোমরা কিনে নিতে পারো, চেষ্টা করছো। আদালতে আমরা লড়ে নেব, তোমরা গুন্ডামি করে জিততে পারো, আমার কর্মীদের খুন করতে পারো, রাস্তার পর যাওয়ার পথে আমার উপর আক্রমণ করতে পারো, কিন্তু যেখানে তর্ক যুক্তি বুদ্ধির লড়াই তোমরা সেখানে পারছো না, পারবে না। তাই তোমরা সবসময় গালমন্দ করো। চাকরি খাচ্ছে কে? ওই চাকরি খেকো বিকাশ। আরে ভাই, এত বড় দুর্নীতি করে ছেলে মেয়েগুলো সর্বনাশ করে দিলে, সে ছেলে মেয়েগুলো আমার কাছে আসে, এসে কান্নাকাটি করে যে স্যার আমরা তো চুরি করিনি, আমাদের তো চুরি করানো হয়েছে, তা আমরা কি করব? সত্যি কথাই তো। তা আমার যারা তাদের ভোট দিয়েছেন তাদের তো ভাবতে হবে যে আপনারা এমন সংস্থাকে ভোট দিলেন যারা চুরি করায়। আগামী দিনে এসব ভাবতে হবে। আমি আর দীর্ঘ বক্তৃতা করবো না, আমি শুধু এটাই বলবো যে আপনাদের নিজের অধিকার, যে অধিকারটা অনেক লড়াই করে আমরা পেয়েছি, সেই অধিকার রক্ষার জন্য আমাদের সকলকে সংঘবদ্ধ হয়ে লড়াই করতে হবে। এবং এই সংঘবদ্ধতার প্রতীক হিসেবে এই সম্মেলন, এই যে মিছিল আমরা সকলে করছি, কেন জানেন? একজন মানুষ ভয় পায়, কিন্তু সঙ্গে অনেক মানুষ থাকে সে ভয় পায় না। আমাদের ছেলেবেলা পড়ানো হয়েছিল, এক বড় কৃষক সে মৃত্যু শয্যায় শুয়ে আছে, তার ছেলেদের ডেকে বললেন যে একটা পাট কাঠি দিয়ে ভাঙো দেখি, সবাই ভেঙে ফেলছে। বললেন অনেকগুলো পাট কাঠি একসঙ্গে বেঁধে ভাঙার চেষ্টা করো, ভাঙতে পারলো না। তিনি বললেন বুঝলে তো, ঐক্যবদ্ধ হয়ে থাকলে পরে কেউ তোমাদের ভয় দেখাতে পারবে না, ভাঙতে পারবে না। আমি আপনাদের কাছে নিবেদন করব, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন একটাই বক্তব্য নিয়ে, যে আমার অধিকার আমি প্রতিষ্ঠিত করব। ভোটের অধিকার আমরা অর্জন করেছি অনেক লড়াই করে, সংবিধানটা পেয়েছি অনেক লড়াই করে, সেটাকে রক্ষা করতে হবে। যা পেয়েছি তাকে হারাতে দেব না। তার কারণ আমরাই রাজা, আমরা সবাই রাজা, এটা মাথায় রাখবেন। আমরা সবাই রাজা আমাদের এই রাজত্বে, আমরা সেটাকেই কার্যকর করব। এবং পৃথিবীর বিভিন্ন ঘটনা সেটা প্রমাণ করছে যে গরিব মানুষকে আর ঠেকিয়ে রাখা যাবে না। আপনারা দেখেছেন আমাদের ছাত্রছাত্রীরা গতকাল জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, সেখানে জোর করে গুন্ডামি করে RSS ভেবেছিলেন ছাত্রদের ভয় পাইয়ে দেবে। ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে প্রমাণ করে দিয়েছেন যে গুন্ডামি করে ভয় করে বুদ্ধিবৃত্তিকে হারানো যায় না। আরেকজন এটা প্রমাণ করেছেন বহু দূরে নিউ ইয়র্কে, বাচ্চা ছেলে মামদানি, তিনি প্রথম দিন রাস্তায় একা প্ল্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। অনেকে বলেন না কি হবে, আচ্ছা আমরা কি শূন্যই থাকবো? আমি অনেক বোঝাবার চেষ্টা করেছি, হয়তো তারা বোঝেননি, কিন্তু আমি দেখলাম ওই ছেলেটি একা রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বলছেন গরিব মানুষের অধিকার রক্ষার জন্য আমাকে ভোট দাও। লোকে তাকে ফুটকারে উড়িয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে সেই দেশের রাষ্ট্রপতি ট্রাম্প পর্যন্ত যুদ্ধ ঘোষণা করেছেন, কিন্তু গরিব মানুষ তাকে জিতিয়েছেন। তিনি বলছেন আমি চাই গরিব মানুষের অধিকার রক্ষা করার জন্য, আমি চাই সমাজবাদ হোক এবং এই সমাজবাদই করতে হবে। তাই আপনাদের কাছে বলি, হয় সমাজতন্ত্র নয় মৃত্যু, এর মধ্যে আমাদের বাছাই করে নিতে হবে। নমস্কার।